Welcome my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা বিকম 4th সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিলে সিবিসিএস এর আন্ডারে, আশা করছি তোমাদের সমস্ত পরীক্ষায় খুব ভালো হয়েছে। তো পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তোমাদের, এবারে আবার এগিয়ে যাওয়ার ভাবনা করতে হবে, অর্থাৎ কিভাবে তোমরা পরবর্তী সেমিস্টারের প্রস্তুতি নেবে সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে। তো দেখো, তোমরা যারা 5th সেমিস্টারে পড়ছো সিবিসিএস এর আন্ডারে, তারা যারা এখনো কোথাও পড়া শুরু করনি, আমাদের কাছে ক্লাস নিতে পারো। আমাদের কাছে অনলাইন, অফলাইন এবং ব্লেন্ডেড মোড সমস্ত রকমের ক্লাসই পাওয়া যায়। যদি অনলাইন বা অফলাইন ক্লাস নিতে চাও তাহলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা ফ্রি নোটস পাওয়ার জন্য গ্রুপটাতে জয়েন করতে পারো। সেটা ছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, যেখানে তোমরা বিভিন্ন ইনফরমেশান পেয়ে থাকবে এবং বেশ কিছু ফ্রি ক্লাস তোমরা পেয়ে থাকবে। তো যারা ভাবছো যে স্যার আপনার কাছে ক্লাস নেব, কি ফিস পে করতে হবে, ফিস স্ট্রাকচার সম্পর্কে জানতে গেলে আমাদের কন্ট্যাক্ট করো। আশা করছি ফিস নিয়ে তোমাদের খুব বেশি প্রবলেম হবে না। আমরা খুব মিনিমাম ফিস স্ট্রাকচার করেছি, সমস্ত সাবজেক্ট তোমাদের পড়ানো হবে, সেই অনুযায়ী ফিস স্ট্রাকচার আমরা করেছি। অবশ্যই দেখবে। অনলাইন অফলাইন সমস্ত ক্লাসই আছে, যেমনটা তোমাদের বললাম, এবং ব্লেন্ডেড মোড, অর্থাৎ তোমরা অফলাইন ব্যাচ নিয়েছো, অফলাইন ব্যাচ যারা নিচ্ছ তাদের জন্য রিভিশন ক্লাস আনলিমিটেড টাইম ফ্রি, অর্থাৎ অনলাইন রিভিশন তোমরা যখন ইচ্ছা আমাদের একাগ্রতা অ্যাপ থেকে পেয়ে থাকবে। তার জন্য কোনো এক্সট্রা ফিস দিতে হবে না যারা অফলাইন ক্লাস নিয়ে নেবে। আর যারা শুধুমাত্র অনলাইন ক্লাস নেবে তাদের অনলাইন ক্লাসের জন্য যা ফিস সেটা দিতে হবে। এবং যারা অনলাইন ক্লাস নিয়েছো, কিছু ক্লাস করার পরে মনে হলো না আমার হাতে টাইম চলে এসেছে, তো আমি অফলাইন ক্লাসই স্যারের কাছে যাবো, সেটাও তোমরা চাইলে করতে পারো। তো সমস্ত কিছু অপশানই তোমাদের হাতে খোলা থাকছে। তো যাই হোক, আজকে আমি একটা ইন্ট্রোডাকশান ক্লাস তোমাদের 5th সেমিস্টারের জন্য রাখছি। আজকে বেসিক্যালি সাবজেক্ট কী আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ইন্ট্রোডাকশান ক্লাস তোমাদের কীভাবে প্রিপারেশান করবে। দেখো, টাইম কিন্তু লিমিটেড, আবার 4-5 মান্থ পরে হয়তো পরীক্ষা চলে আসবে, তাই প্রস্তুতি কিন্তু ডে 1 থেকেই স্টার্ট করতে হবে। তো দেখো, আমার স্ক্রিনে যেটা দেওয়া আছে একটু খেয়াল করো তোমরা। আমি সাবজেক্ট সম্পর্কে তোমাদের প্রথমে একটু অবগত করাই, অর্থাৎ 5th সেমিস্টারে তোমাদের কী কী সাবজেক্ট আছে। দেখো, বোথ অনার্স অ্যান্ড জেনারেল, অনার্স আর জেনারেলের কী কী সাবজেক্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, এতদিন পর্যন্ত তোমরা 4th সেমিস্টার অবধি যা যা পরীক্ষা দিয়েছো, প্রত্যেক সেমিস্টারেই কোনো না কোনো এমসিকিউ পেপার ছিল, অর্থাৎ ওএমআরসিতে যেটা তোমরা অ্যান্সার করে আসতে। এখানে প্রথম যে পরিবর্তন ঘটলো 5th সেমিস্টার এবং পরবর্তীতে 6th সেমিস্টারও তাই হবে, কোনো রকম এমসিকিউ পেপার নেই, অর্থাৎ অল পেপার হচ্ছে তোমার নন এমসিকিউ। এখানে কোনো রকম কিন্তু এমসিকিউ বেসড পেপার নেই, সমস্ত পেপারই নন এমসিকিউ হয়ে গেছে। এবারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু প্রিপারেশানটা আরও ভালো করে করতে হবে। তোমরা এমসিকিউ পেপারগুলোর জন্য যেভাবে প্রিপারেশান নিতে, তেমন প্রিপারেশান নিলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। ডে 1 থেকেই তোমরা মানসিকভাবে প্রস্তুত হও, যার জন্য তোমাদের প্রথম থেকেই পড়তে হবে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান করবে, দেখবে কোনো রকম প্রবলেম হবে না। দেখো, অনার্স এবং জেনারেল দুজনের ক্ষেত্রেই প্রথম যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে কর্পোরেট অ্যাকাউন্টিং। এটা কিন্তু বোথ অনার্স প্লাস জেনারেল। দেখো, এতদিন পর্যন্ত তোমরা যা যা পেপার করেছো, আমার মনে হয় এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পেপার হতে চলেছে। কর্পোরেট অ্যাকাউন্টিং কিন্তু খুব ভালো করে তোমাদের প্রিপারেশান নিতে হবে, না হলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে। কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো বেশ ট্রিকি হয়, থিওরি এখানে না খেয়ে বরাবর। মনে করো থিওরি নেই, তোমাকে কিন্তু পুরো অঙ্ক করেই স্কোরিংটা করতে হবে।
পাসিং মার্কস বলো বা বেশি মার্কস বলো, যেটাই বলো, পুরোটাই কিন্তু কর্পোরেট অ্যাকাউন্টিং এর অঙ্ক করে তুলতে হবে। তাহলে এটার গুরুত্ব কেমন বুঝতে পারছো। দ্বিতীয় যে পেপারটা রয়েছে ট্যাক্স 2, ট্যাক্স 1টা তোমরা পড়ে দিয়েছো, যেটা ডাইরেক্ট ট্যাক্স ছিল। এখানে তোমরা ইনডাইরেক্ট ট্যাক্স পড়বে। ইনডাইরেক্ট ট্যাক্সের কী কী কন্টেন্ট আছে সে আমি পরে আলোচনা করে দেবো যখন ট্যাক্সের ক্লাস আমি দেওয়া শুরু করব। এরপরে রয়েছে অডিট। দেখো, প্রথম অডিট যে সাবজেক্টটা তোমাদের প্রবলেম করবে, এই অডিট সাবজেক্টটা হচ্ছে পুরোপুরি থিওরি বেসড সাবজেক্ট। এবং তোমরা বেশিরভাগই যারা থার্ড সেমিস্টারে আইএফএস পড়েছিল অনার্সদের, তাদের বাদ দিলে অনার্স এবং জেনারেলরা, বিশেষ করে জেনারেলরা ফর দ্য ফার্স্ট টাইম অফ বিকম তোমরা থিওরি বেসড একটা পেপারকে পুরোপুরি পড়তে চলেছো, যেটা কোনো এমসিকিউ নয়, অর্থাৎ এখানটায় নন এমসিকিউ। যারা অনার্সের পড়াশোনা করছো তারা কিন্তু থার্ড সেমিস্টারের ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমটা তোমরা নন এমসিকিউতে পড়েছিলে, তাই তোমাদের কিছুটা হলেও হ্যাবিট আছে ওই জায়গাটায়। এখানে অবশ্যই তোমাকে 5 নম্বরের 10 নম্বরের প্রশ্ন মুখস্থ করতে হবে এবং লিখতে হবে। তাই এতদিন যারা থিওরি পেপারগুলো শুধু এমসিকিউ বেসড করে আসছিলে, আমি বলতে চাইছি সেই সমস্ত জেনারেল স্টুডেন্টরা, তাদের কিন্তু এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেল। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের সমস্ত সাজেশানস দেওয়া হবে। যা সাজেশানস দেওয়া হবে তার বাইরে থেকে একটাও প্রশ্ন পড়বে না। সেই সাজেশানসটা তোমাদের কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। আমাদের সমস্ত ক্লাস যে অডিটের হবে বা যে সাবজেক্টেরই ক্লাসগুলো দেওয়া হবে, যদি তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো, অবশ্যই আমরা ইউটিউবে কিছু ডেমো ক্লাস দিয়ে রাখবো বা ফ্রি ক্লাস দিয়ে রাখবো, যে তোমাদের অন্য কোথাও পড়লেও তোমাদের রিভিশন করতে সুবিধা হবে, সেই ধরনের কিছু ক্লাস দিয়ে রাখবো। কিন্তু জেনারেলের ক্ষেত্রে, জেনারেল যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে অডিটটা কিন্তু একটা ক্রুশাল পার্ট হয়ে গেল, ক্রুশাল সাবজেক্ট হয়ে গেল। এই জায়গাটা ভালো করে পড়ো। এই অবধি যে কটা সাবজেক্ট বললাম, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রত্যেক কটাই কিন্তু অনার্স এবং জেনারেল দুজনদেরই ছিল। লাস্টে 4 নম্বরটা চলে আসছি, এটা হচ্ছে ম্যাথস অ্যান্ড ইকোনমিক্স। এটা কিন্তু অনার্সের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ম্যাথস ইকোনমিক্স খুব ভালো করে না পড়লে কিন্তু মুশকিল হবে। এক্ষেত্রে ইকোনমিক্সটাও কিন্তু তোমাদের নন এমসিকিউ পেপার। এটা ভেবো না ইকোনমিক্সটা কি তোমাদের এমসিকিউ হবে। আমি তোমাদের প্রথম থেকেই বলে রেখেছি যে সেমিস্টার 5 এবং পরবর্তীতে যখন সেমিস্টার 6 আসবো, দুটো ক্ষেত্রেই কিন্তু আর তোমাদের এমসিকিউ পেপার কিছু নেই। অনার্সদের আলাদা করে একটা সাবজেক্ট পড়তে হচ্ছে ম্যাথস অ্যান্ড ইকোনমিক্স। দেখো, এটা তোমরা একটা সাবজেক্ট দেখছো 50-50 100 আছে, যার মধ্যে 80 মার্কস হবে, বাকিটা 20 টিউটোরিয়াল, তোমরা জানো। এর আগে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু, এই 3টে সাবজেক্ট কিন্তু 80 মার্কস করেছিল। ম্যাথস ইকোনমিক্স দুটো ক্ষেত্রে কি আছে, 40+40 হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের বলবো ম্যাথস আর ইকোনমিক্সের যে ওয়েটেজ আছে, যে পরিমাণ লোড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা দুটো সাবজেক্টের সমান, অর্থাৎ ম্যাথস এবং ইকোনমিক্স এই সাবজেক্টটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। দেখো, তোমাদের একটা কথা বলি, যারা সিবিসিএস এর আন্ডারে বিকম পড়ছো তাদের কিন্তু 5th সেমিস্টারটা লাস্ট হার্ডেল। এই হার্ডেলটা যদি তোমরা পার করে যাও, 6th সেমিস্টার একদম টুপকা মেরে তোমরা পাস হয়ে যাবে, বুঝতে পারছো। 6th সেমিস্টার অত চাপ নয়। বিকম সিবিসিএস এর আন্ডারে যারা আছো তারা বিশেষ করে এই যে 4th সেমিস্টারে কিছুটা ভালো প্রেসার ছিল, 5th সেমিস্টার কিন্তু আরও বেশি প্রেসার রয়েছে। 4th সেমিস্টার আর 5th সেমিস্টারের হার্ডেল যারা পেরিয়ে যাবে, এই জায়গাটা একবার লাইন ক্রস করে গেলে তারা কিন্তু ধরে নেবে বিকম হয়ে গেছে। 95% স্টুডেন্ট তাদের মধ্যে থেকে বিকম হয়ে যাবে। অ্যাবনর্মাল কিছু কেসেস না এলে, যদি সেরকম কেসেস না হয়, কেউই বিকম 6th সেমিস্টারে গিয়ে ফেল করবে না। প্রত্যেকেই কিন্তু 5th সেমিস্টারে কিছু না কিছুতে আটকে যায়। এবং এখানে আরেকটা গুরুত্ব বোঝো, 5th সেমিস্টার থেকে তোমাকে সাপ্লির ক্ষেত্রে আলাদা গুরুত্ব দিতে হবে। এতদিন পর্যন্ত তুমি ফার্স্ট সেমিস্টার বা 4th সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে যা সাপ্লি পেয়েছো, প্রত্যেকটাই কিন্তু তোমরা 3 বছরের মধ্যে, তোমাদের বিকম যেহেতু 3 বছর, ওই 3 বছরের মধ্যে তোমরা সুযোগ পেয়েছো সাপ্লি ক্লিয়ার করার। সাপ্লি কিন্তু ক্লিয়ার করার সুযোগ পেয়েছো, অনেকে হয়তো ক্লিয়ার করেও দিয়েছো। কিন্তু এই 5th সেমিস্টারে যদি তোমরা সাপ্লি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের লাইফের প্রায় একটা বছর ওয়েস্টেজ হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী 5th সেমিস্টার যখন আসবে, তোমার ততদিনে 6th সেমিস্টারের পরীক্ষা দেওয়া হয়ে যাবে। আবার 5th সেমিস্টারের সাথে তোমার কিন্তু পরীক্ষা দিতে হবে। তাই এটাকে কিন্তু এক্সট্রা অ্যাটেনশন দাও। তোমাদের বারবার করে রিকোয়েস্ট করছি, এটাতে এক্সট্রা অ্যাটেনশন দাও। 5th সেমিস্টার থেকে আরও সিনসিয়ারিটির সাথে তোমরা পড়াশোনা করো।
নইলে কিন্তু তোমাদের লাইফের একটা পার্ট, একটা ওয়েস্টেজ বছর চলে আসবে। তো আশা করবো তোমাদের কারোরই সেই সিচুয়েশন আসবে না। প্রথম দিন থেকেই আমার কথা শুনে চলো, তোমরা যেভাবে প্রিপারেশন তোমাদের করতে হবে সেইভাবে প্রিপারেশন করবে, দেখবে কোনো সাবজেক্টই তোমাদের আটকাচ্ছে না। দেখো আমি এবার একটা সাবজেক্ট নিয়ে আজকে একটু তোমাদের আলোচনা করে দিই, সেই সাবজেক্টের কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করি। দেখো আমি আজকে কর্পোরেট অ্যাকাউন্টিং নিয়ে আমরা প্রিপারেশন স্টার্ট করলাম। তো জার্নি স্টার্ট ফ্রম হেয়ার ফর বিকম 5th সেমিস্টার। আজ থেকে আমরা একসাথে বিকম 5th সেমিস্টারের প্রিপারেশন শুরু করছি। পাশে থাকবে তোমরা, সমস্ত ভিডিওগুলো দেখবে, অঙ্কগুলো দেখবে। দেখো প্রথমেই আছে কিন্তু কোম্পানি ইন্ট্রোডাকশন, কোম্পানি ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাকাউন্টিং ফর শেয়ার ডিবেঞ্চার। হ্যাঁ চেনা চেনা লাগছে। হ্যাঁ তোমরা এই অঙ্ক পড়েছো আগে ক্লাস 12-এ শেয়ার আর ডিবেঞ্চার, কিন্তু মোটেও ভেবো না ওই 12-এর নলেজ নিয়ে তুমি বিকমটা এখানে কাটিয়ে দেবে। এখানে কিন্তু বোথ ফর জেনারেল অ্যান্ড অনার্স একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। লিমিটেড অঙ্ক তোমাদের করাবো, সেই লিমিটেড অঙ্কের মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের 20 মার্কসের অঙ্ক পড়বে, 20 মার্কসের অঙ্ক পড়বে। এখানে 3-4টে চ্যাপ্টার আছে, আমি পরে ইলাবোরেটলি এক একটা করে চ্যাপ্টার পড়াবো যখন আলোচনা করব। সেখানে মেন এখানে শেয়ার ডিবেঞ্চার, আন্ডাররাইটিং অফ শেয়ার, বোনাস শেয়ার এক্সেট্রা আছে। দুখানা অঙ্ক পড়বে 10 মার্কস, অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট এই জায়গাটায়। নেক্সট চলে আসছি বাইব্যাক, বাইব্যাক BUY হবে, বাইব্যাক অ্যান্ড রিটেনশন অফ প্রেফারেন্স শেয়ারস। এখান থেকে 10 মার্কস পড়বে। এখানে তোমরা একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন করবে। আমি তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাসেই বলে দিচ্ছি একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন করবে। কর্পোরেট অ্যাকাউন্টিংয়ে কিন্তু তোমরা এক্সট্রা বার্ডেন বহন করার চেষ্টাটা একটু কম করবে, কারণ কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের ওয়েটেজটা অনেকটাই বেশি। তুমি হয়তো দেখতে পাচ্ছ স্যার এখানে 6টা চ্যাপ্টারের নাম লিখিয়েছে, না 6টা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো করে চ্যাপ্টার রয়েছে। যেমন বাইব্যাক অ্যান্ড রিটেনশন, এখানে দুটো চ্যাপ্টার, কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন পড়বে 10 মার্কসের। তোমাদের জন্য এই আর একটা গুড নিউজ, এখানে তোমরা দুটো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে করে যাবে। আমি এটা বলবো না যে তোমরা দুটো চ্যাপ্টারের একটা চ্যাপ্টার শিখবে না, এমনটা নয়, শিখবে দুটোই, কিন্তু পরীক্ষার পারপাসে একটা চ্যাপ্টারকে একটু স্ট্রং করে নেবে। তার কারণ কি না, বাইব্যাক আর রিডেমশনের মধ্যে অলওয়েজ অর পড়ে। দুটো চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের অঙ্ক যদি তুমি স্ট্রং করে ফেলো, দেয়ার ইজ নো ফিয়ার। বুঝতে পেরেছো? নেক্সট কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টসে কিন্তু 15 মার্কস পড়বে। দেখো এইখানে এই ফাইনাল অ্যাকাউন্টস, তোমরা ভাবছো স্যার আমরা তো ফার্স্ট সেমিস্টারে ফাইনাল অ্যাকাউন্ট করেছি, আমরা তো 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছি। নো ব্রাদার, তোমরা যে ফাইনাল অ্যাকাউন্ট আগে করেছো সে ফাইনাল অ্যাকাউন্ট এখানে নেই ভাই। এখানে যে ফাইনাল অ্যাকাউন্ট আছে সে ফাইনাল অ্যাকাউন্ট কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, এবং যথেষ্ট লেন্দি অঙ্ক। মার্কসটা দেখলেই বুঝতে পারছো 15 মার্কস, নো অল্টারনেটিভ। অর্থাৎ এখান থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না, এই অঙ্ক তোমাকে শিখতেই হবে, না হলে কিন্তু 15 নম্বরটা ছেড়ে যাবে। বুঝতে পারছো গুরুত্ব? বুঝতে পারছো ফাইনাল অ্যাকাউন্টে? এখন তোমরা ভয় পাবে না, কিন্তু আমি যেটা তোমাদের ফ্যাক্ট বলছি কোথা থেকে কিভাবে প্রিপারেশন করবে। রিডেমশন অফ ডিফারেন্ট ডিবেঞ্চার, এটা অতটা বড় চ্যাপ্টার নয়, এখান থেকে তোমরা 10 মার্কস ধরে নাও, ভালো স্কোর করতে পারবে। নেক্সট আছে দেখো ভ্যালুয়েশন পার্ট, ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস। দেখো গুডউইল ভ্যালুয়েশন তোমরা ক্লাস 12-এ শিখিয়েছিলে, যারা ডব্লিউ বোর্ডে পড়তে বা সিবিএসসি বা আইএসসি যাই করে থাকো, গুডউইলের ক্যালকুলেশন তোমরা শিখিয়েছিলে, কিন্তু শেয়ারটা তোমরা শেখোনি। এখানেও তোমাদের ক্ষেত্রে একটা গুড নিউজ রয়েছে, আইদার তুমি গুডউইলটাকে স্ট্রং করো, না হয় তুমি শেয়ারসটাকে স্ট্রং করো। দুটোর মধ্যে কোনো একটা স্ট্রং করলেই তোমার 10 মার্কস চলে আসবে। আমি আবারও রিপিট করছি, আই রিপিটস আগেন, যে তোমরা দুটো চ্যাপ্টারই শিখবে। শেখার জন্য কিন্তু দুটো চ্যাপ্টার শিখতে হবে, ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড ভ্যালুয়েশন অফ শেয়ারস। বাট for the purpose of examination you must have to strong one topic, either goodwill, rather valuation of goodwill or valuation of shares। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি তুমি স্ট্রং করে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আর প্রবলেম হবে না। নেক্সট নাম্বার 6 কোম্পানি মার্জার অ্যান্ড ইন্টারনাল রিকনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশন, এখানেও কিন্তু 15 মার্কসের অঙ্ক আসছে। দেখো এখানেও তোমরা যদি মার্জার আর রিকনস্ট্রাকশনের মধ্যে একটাকে তোমরা ভালো করে স্ট্রং করে নাও, তাহলে কিন্তু তোমাদের পুরো 15 মার্কস অ্যাটেম্প করতে পারবে। তাহলে কি দেখা গেল, যে যেখানে যেখানে আমরা দুটো করে টপিক রয়েছে, দুটো করে চ্যাপ্টার রয়েছে, আমরা শিখবো সব, প্রমিস করো তোমরা শিখবে সব, কিন্তু তোমরা কি করবে, তোমরা
পরীক্ষার পারপাসে একটা করে স্ট্রং করে যাবে। এবার তোমরা যদি আমার সাজেশন চাইতে চাও যে স্যার কোন কোন টপিক আমরা শিখলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো হবে, ইউ মাস্ট চুজ আইদার বাইব্যাক অ্যান্ড রিডেমশন। আমি বলবো রিডেমশনটা জোর দিও, রিডেমশনটা তোমাদের জন্য অনেকটা ইজি পড়বে। নেক্সট, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, দেয়ার ইজ নো চয়েস, এটা তোমাকে পড়তেই হবে। ইটস লাইক মেডিসিন, তোমার শরীর খারাপ হয়েছে ওষুধ খেতেই হবে। রিডেমশন অফ ডিবেঞ্চার, দেয়ার ইজ নো চয়েস। ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারসের মধ্যে তুমি যে কোনো একটা চুজ করো, বাট আই সাজেস্ট ইউ ভ্যালুয়েশন অফ গুডউইল ফলো করো। সেক্ষেত্রে হয়তো তোমাদের যেহেতু ইজি হতে পারে এই কারণেই তোমরা আগে কিছুটা এখানে নলেজ রয়েছে। শেয়ারসও কিন্তু ইজি হতে পারে, এই দুটোর মধ্যে ইটস অ্যাবসলিউটলি ইয়োর চয়েস। দুটো চ্যাপ্টার করো, যে কোনো যে চ্যাপ্টারটা তোমাদের মনে হবে যে এই চ্যাপ্টারটা আমি ভালো গ্রিপ করতে পারছি, এই চ্যাপ্টারটা আমি ভালো বুঝতে পারছি, গো ফর দ্যাট। আইদার ভ্যালুয়েশন অফ গুডউইল অর ভ্যালুয়েশন অফ শেয়ারস, এনিওয়ান ইউ ক্যান চুজ দ্যাট। এরপরে কোম্পানি মার্জার অ্যান্ড রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে I will go for internal reconstruction. My gut feeling is saying that যে রিকনস্ট্রাকশনের অঙ্কটা সবসময় তোমরা করার চেষ্টা করবে, ওটা তোমাদের জন্য ইজি হবে। আমি যদি নিজেকে স্টুডেন্টের জায়গায় দাঁড় করাই তাহলে কিন্তু আমি ইন্টারনাল রিকনস্ট্রাকশনটা প্রেফার করব, কোম্পানি মার্জারটা অতটা প্রেফার করব না। এবার তোমরা দুটো করে চ্যাপ্টার শিখবে, আমার যেটা ইজি মনে হচ্ছে হতেই পারে সেটা তোমাদের ক্ষেত্রে ইজি মনে নাও হতে পারে, আমার যেটা টাফ মনে হচ্ছে হতেই পারে সেটা তোমাদের টাফ মনে নাও হতে পারে। কিন্তু এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো, এটা অবশ্যই তোমরা করো যে দুটো যদি টপিক থাকে তার মধ্যে যদি অল্টারনেটিভ আছে তাহলে কিন্তু তোমরা একটা যে কোনো করে থাকবে। দেখো আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো আমি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। দেখো এখান থেকে 10 মার্কসের একটা অঙ্ক কিন্তু অবশ্যই পড়বে এবং ইউ মাস্ট হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট। তোমাকে 10 নম্বরের অঙ্ক করতে হবে, ইস্যু অফ শেয়ার বলে থাকি আমরা এখানে। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল কি? আগে তোমরা এটা জানো যে শেয়ার ক্যাপিটাল কি। দেখো বিজনেস তো বিভিন্ন রকমের হয়, সোল প্রোপাইটরশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস, কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানি। সোল প্রোপাইটরশিপ বিজনেস তাদের প্রয়োজনের ক্যাপিটাল বা মূলধন কোথা থেকে জোগাড় করে না, তারা নিজের পকেট থেকে, মালিক তার নিজের পকেট থেকে ক্যাপিটাল নিয়ে চলে আসে। কিন্তু যদি ওটা পার্টনারশিপ বিজনেস হয়, একের বেশি মালিক থাকে, তারা ক্যাপিটালটাকে ভাগাভাগি করে নেয়। কিন্তু যদি জয়েন্ট স্টক কোম্পানি হয় তখন কি করবে, প্রত্যেকটা জয়েন্ট স্টক কোম্পানি কিন্তু বাই ইস্যুইং শেয়ার টু দ্য পাবলিক তারা কিন্তু ক্যাপিটালটা জোগাড় করার চেষ্টা করে। তাহলে তুমি যেটাকে শেয়ার ভাবছো সেটা কিন্তু ফ্রম দ্য পারসেপশন অফ কোম্পানি নাথিং বাট এ ক্যাপিটাল ইউনিট। ওটা কিন্তু একটা ক্যাপিটাল ইউনিট হিসেবে ভাবছে কোনো একটা কোম্পানি। সে তোমার হাতে শেয়ার নামক একটা কাগজ দিয়ে দিল, তার বিনিময়ে যে টাকাটা কোম্পানিকে তোমার দিতে হবে সেটা কিন্তু তার ক্যাপিটাল ফান্ডে রেখে দিল। তুমি অ্যাজ এ শেয়ার হোল্ডার ওখান থেকে কী বেনিফিট পাবে সেটা তো আলাদা কথা। সেটা হচ্ছে আফটার এ সার্টেন পিরিয়ড তুমি যখন চাইবে শেয়ারের টাকা ফেরত দিয়ে নিতে পারো, বা তুমি ডিভিডেন্ড পাবে ইত্যাদি পেতে থাকবে। কিন্তু কোম্পানি কি করবে, ওই টাকাটা নিজের ক্যাপিটাল ফান্ডে রাখবে। কোম্পানির কিন্তু মেইন সোর্স অফ ক্যাপিটাল শেয়ার ইস্যু করে ক্যাপিটালটা জোগাড় করার চেষ্টা করে। এবার দেখো হেভি ইন্টারেস্টিং, ভয় পাবে না, দেয়ার ইজ নো ফিয়ার, ঠিক আছে? কোন রকম ভয় পাবে না। দেখো একদম ইজিভাবে তোমাদের বোঝাবো। দেখো অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল যেটা আছে, অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল যেটা রয়েছে, সেই অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালে মনে করো কোনো একটা শেয়ারের প্রাইস হচ্ছে 100 টাকা। কোম্পানি কিন্তু এই 100 টাকা একবারে নেবে না, বিভিন্ন ইনস্টলমেন্টে নিতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে প্রত্যেকটা ইনস্টলমেন্টের আলাদা আলাদা নাম আছে। কি বললাম আমি? প্রত্যেকটা ইনস্টলমেন্টের এখানে আলাদা আলাদা নাম রয়েছে। এবং ফার্স্ট ইনস্টলমেন্টটাকে আমরা সবসময় বলি অ্যাপ্লিকেশান, আমি শর্টে লিখছি APP, অ্যাপ্লিকেশান। পরবর্তী ইনস্টলমেন্টের নাম হচ্ছে অ্যালটমেন্ট, তারপরে হচ্ছে কল। অনেক সময় এই কলকে আবার ব্রেক করা হয় ফার্স্ট কল, সেকেন্ড কল বা ফাইনাল কল বলে, ঠিক আছে? তাহলে দেখো কোম্পানি কি করছে, এই যে 100 টাকা পার শেয়ারের যে ভ্যালু 100 টাকা, কোম্পানি ওই 100 টাকাটা কিন্তু একবারে শেয়ার হোল্ডারদের থেকে নিচ্ছে না, পাটে পাটে
বা ইনস্টলমেন্টে নিচ্ছে, প্রত্যেকটা ইনস্টলমেন্টের আলাদা করে আমরা নাম দিয়েছি। ফর ফার্স্ট ইনস্টলমেন্ট ইটস কল্ড অ্যাপ্লিকেশন, ফর সেকেন্ড ইনস্টলমেন্ট ইটস কল্ড অ্যালটমেন্ট। এরপরে যদি এনি ফার্দার ইনস্টলমেন্ট থাকে তাকে আমরা বলবো ফার্স্ট কল, সেকেন্ড কল বা ফাইনাল কল। এবারে দেখো জার্নাল এন্ট্রিগুলো এখানে তোমরা যদি একবার বুঝে যাও, এখানে তোমাদের কিন্তু জার্নাল করতে হবে। জার্নাল এন্ট্রিগুলো সবাই বলবে তোমাকে মুখস্থ করতে, আমি কিন্তু তোমাকে বলবো বুঝে নিতে। মুখস্থ করতে হবে না, তুমি যদি একবার বুঝে নাও, আমার বলা কথাটা একবার যদি তুমি মাইন্ডে ঢুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এখানে আর কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। যেমনই অঙ্ক দিক, ইউ মাস্ট ক্র্যাক দ্যাট, তুমি করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? অ্যাপ্লিকেশান, দেখো আমি কি বলেছি, অ্যাপ্লিকেশান। দেখো তোমাদের একটা কথা বলি, অ্যাপ্লিকেশান হোক, অ্যালটমেন্ট হোক, কল হোক, প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য মিনিমাম মিনিমাম বলছি কিন্তু আমি, মিনিমাম 2 এন্ট্রি হবে। কটা এন্ট্রি হবে? মিনিমাম 2 করে জার্নাল এন্ট্রি হবে। আচ্ছা, তার মানে কি ম্যাক্সিমাম বেশি হতে পারে? ইয়েস, ম্যাক্সিমাম হতে পারে। সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কখনো কখনো 3টে অথবা 4টে হতেই পারে। দুটো তো কমপক্ষে হচ্ছে, 3টে অথবা 4টে হতে পারে। ইটস কমপ্লিটলি অন দ্য বেসিস অফ সিচুয়েশন। যেরকম সিচুয়েশন দেবে সেই সিচুয়েশন অনুযায়ী, কি বললাম আমি, যেরকম সিচুয়েশন দেবে সেই সিচুয়েশন অনুযায়ী তোমার এখানে এক্সট্রা আরও 2টো এন্ট্রি বা আরও 1টা এন্ট্রি হতে পারে। 2টো এন্ট্রি তো কম্পালসারি হচ্ছে, সেক্ষেত্রে আরও এক্সট্রা 1টা বা 2টো এন্ট্রি হতে পারে। তো দেখো কোনো রকম ভয় পাওয়ার জায়গা নেই, আমি বারবার তোমাদের বলছি, বোঝার চেষ্টা করো, কনসেন্ট্রেট করো, আর কিচ্ছু লাগবে না, চেষ্টা করো ব্যাস। দেখো ফর অ্যাপ্লিকেশন মানি রিসিভড, আচ্ছা তোমরা ছোটবেলা থেকে জার্নাল করে আসছো, মানি রিসিভ করলে মানে তোমার হাতে টাকা আসছে, টাকা আসছে, টাকা আসলে আমরা কাকে ডেবিট করি? ক্যাশ। এখানে আমি তোমাদের বলবো ব্যাংকে ডেবিট করে দাও। ক্যাশ আর ব্যাংকের মধ্যে কোনো তফাৎ করবে না, কিন্তু বিজনেসের বিশেষ করে কোম্পানির সমস্ত ট্রানজ্যাকশন থ্রু ব্যাংক হয়। এটা ছাড়া আর এখানে ক্যাশ কেন করলাম না, অন্য যুক্তি নেই। দেখো ব্যাংক অ্যাকাউন্ট কেন ডেবিট করলাম? যখন যখন আজ পর্যন্ত তোমরা জার্নাল করেছো, যখনই ক্যাশ রিসিভ দেখেছো, তুমি আইদার ক্যাশকে ডেবিট করেছো না হয় ব্যাংককে ডেবিট করেছো। তাহলে টাকা এলে, টাকার ইনফ্লো ঘটলে আমরা তাকে ডেবিট করি। সেই যুক্তিতে আমি ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করেছি, আর ক্রেডিট কার্ড করেছি শেয়ার অ্যাপ্লিকেশানকে। ক্রেডিট কার্ড করেছি শেয়ার অ্যাপ্লিকেশান। এটা কোথা থেকে এলো স্যার? ভুলে গেলে? আমি তোমাদের বললাম যে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা আছে অ্যাপ্লিকেশান, আমি টাকা পাচ্ছি, কিসের জন্য টাকা পাচ্ছি? আমি টাকা পাচ্ছি শেয়ার অ্যাপ্লিকেশানের জন্য। রিপিটস अगेन, আমি টাকা পাচ্ছি সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করেছি। কিসের জন্য টাকা পাচ্ছি? শেয়ার অ্যাপ্লিকেশানের জন্য। শেয়ার অ্যাপ্লিকেশানকে আমি ক্রেডিট করে দিচ্ছি। নেক্সট দেখো নাম্বার 2, এই টাকাটা আমি কেন পাচ্ছি? এবারে দেখো অ্যাপ্লিকেশান মানি রিফান্ড। রিফান্ড মানে কি বলো? রিফান্ড মানে রিটার্ন, ফেরত দিয়ে দেওয়া। এটা কখন হতে পারে? দেখো মনে করো তুমি 10,000 শেয়ার ইস্যু করতে চাইছো, কিন্তু 12,000 অ্যাপ্লিকেশান চলে এসেছে, তাহলে তো তুমি বাদ বাকি 2,000কে শেয়ার দিতে পারবে না বাবা। সেই 2,000 শেয়ার কি হবে? আইদার রিফান্ড হতে পারে বা পরবর্তী জার্নালে আসবো আমি, অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট হতে পারে। এই রিফান্ডের জার্নাল এন্ট্রি, শোনো, তুমি রিফান্ড করছো মানে টাকা ফেরত দিচ্ছ, রিফান্ড করছো মানে টাকা ফেরত দিচ্ছ। টাকা যদি তুমি ফেরত দাও, ব্যাংক তোমার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টকে কি করবে? ক্রেডিট করবে। কিসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বেরিয়ে যাচ্ছে? শেয়ার অ্যাপ্লিকেশনের জন্য। শেয়ার অ্যাপ্লিকেশনকে তোমরা ডেবিট করবে। তাহলে ভালো করে দেখো, প্রথম এন্ট্রিতে টাকা পাচ্ছিলে, ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করেছো, কারণ ছোটবেলা থেকে ফ্রম ক্লাস 11 তোমরা শিখে রেখেছো যে টাকা যখন আসবে আমাকে ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করতে হবে। এখানে টাকা তুমি দিচ্ছ বা ফেরত পাঠিয়ে দিচ্ছ, ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করলে। কিসের টাকা ফেরত পাঠাচ্ছ ভাই? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। নেক্সট চলে আসছি, যদি ওই এক্সট্রা টাকাটা তুমি কি করবে? পরবর্তী ইনস্টলমেন্ট, নেক্সট ইনস্টলমেন্ট অর্থাৎ অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দেবো। ভাবো এটা কীরকম স্যার? না অ্যালটমেন্টে যা টাকা পাচ্ছ, পাবার কথা আছে, সেখানে তখন তুমি টাকা কম নেবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের বেঁচে যাওয়া টাকাটা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে বাদ বাকিটা নেবে। তুমি একটা দোকানে গিয়ে একদিন বিস্কুট কিনে এনেছিলে,
বিস্কুটটার দাম হচ্ছে 35 টাকা। দোকানদারের কাছে খুচরো ছিল না, তুমি 50 টাকার নোট দিয়ে চলে এসেছিলে, তাহলে দোকানদার থেকে তুমি ক টাকা পাওয়ার কথা? 15 টাকা। পরবর্তী আর একদিনে, দুদিন পরে আবার ওই বিস্কুটটা কিনতে গেছো, তাহলে তোমার বিস্কুটটার দাম কত? 35 টাকা। তুমি দোকানদারকে বলবে, দোকানদার আমি কিন্তু আগে থেকে আপনার কাছে 15 টাকা জমা রেখে দিয়েছিলাম, আর তাহলে আমি 20 টাকা দেবো। এটাই হচ্ছে অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট। অর্থাৎ অ্যাপ্লিকেশনে যে টাকা দিয়ে শেয়ার গেইন করতে পারেনি, শেয়ার নিতে পারেনি, তার যে বেঁচে যাওয়া টাকাটা, সেইটাকে কি করবো আমরা? অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দেবো, আর বাদ বাকি টাকাটা আমরা ওর থেকে অ্যালটমেন্টের পাওনা হিসাবে চেয়ে নেবো। এবার দেখো ইকুইটি শেয়ার, এর জন্য এন্ট্রি কি? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। নেক্সট এন্ট্রিতে আমরা চলে আসছি হচ্ছে এবারে অ্যাপ্লিকেশনের আর একটা এন্ট্রি, যেটা হচ্ছে যাদের আমরা শেয়ার দিতে পারলাম, অর্থাৎ আমার নেওয়া এক্সাম্পল অনুযায়ী যে 10,000 শেয়ারকে আমরা শেয়ার দিতে পারলাম অ্যাপ্লিকেশন হোল্ডারদের বা শেয়ার হোল্ডারদের, তাদের জন্য এন্ট্রি হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল। এটা কীরকম এন্ট্রি হলো স্যার? অ্যাপ্লিকেশনের টাকাটা আমরা শেয়ার ইস্যু কেন করছি? শেয়ার ইস্যু করছি ক্যাপিটাল জোগাড়ের জন্য। সেই জন্য আমরা শেয়ারের যে টাকাটা অ্যাপ্লিকেশনে পেয়েছি, সেটাকে আলটিমেটলি আমরা কি করব? ক্যাপিটাল নামক একটা ফান্ড, এইটা হচ্ছে মনে করো ক্যাপিটাল ফান্ড, এখানে এসে আস্তে আস্তে জড়ো করব। এখানটায় আমাদের ফান্ড, মনে করো অ্যাপ্লিকেশনের টাকাটা এই ফান্ডে জমা হলো। দেখো অ্যাপ্লিকেশনের সাথে অ্যালটমেন্টের যে বেসিক ডিফারেন্স, ভালো করে বোঝো, অ্যাপ্লিকেশনের সাথে অ্যালটমেন্টের যে বেসিক ডিফারেন্স, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা আগে টাকা নিয়েছি। দেখো ফার্স্ট এন্ট্রি কি ছিল? ফর অ্যাপ্লিকেশন মানে রিসিভড, আমরা আগে টাকা নিয়েছি কিন্তু পরে ক্যাপিটালে ট্রান্সফার করেছি। এখন দিয়ে কিন্তু সেটা হবে না, আগে আমরা টাকাটা ক্যাপিটালে ট্রান্সফার করব। বলতে পারো, আমি ছাত্রদের বোঝানোর সুবিধার জন্য বলি, তুমি তোমার নিজের পকেট থেকে টাকাটা নিয়ে ক্যাপিটালে ট্রান্সফার করেছো, পরবর্তীতে তুমি টাকাটা শেয়ার হোল্ডারদের থেকে পাচ্ছ। দেখো এখান থেকে কিন্তু বেসিক ডিফারেন্স যেটা চলে এলো, আমাকে আগে ক্যাপিটাল এন্ট্রি করতে হবে, তারপরে ব্যাংকের এন্ট্রি করতে হবে। ভালো করে বোঝো, আমরা কিসের টাকা ক্যাপিটাল ট্রান্সফার করছি? অ্যালটমেন্টের টাকা। সেজন্য শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এরপরে অ্যালটমেন্টের টাকা আমরা রিসিভ করব। এখান থেকে তোমাদের কেউ অ্যালটমেন্টে ফেল হতে পারে। ফেল মিনস কেউ হয়তো অ্যালটমেন্টের টাকা দিতে পারলো না, তাদের জন্য আমরা পরিমিত ব্যবস্থা নেব। যারা টাকা দিতে পারবে না তাদেরকে বলবো কলস ইন এরিয়ার, যারা টাকা দিতে পারবে তাদেরকে বলবো ব্যাংক অ্যাকাউন্ট। আমার এক্সাম্পল অনুযায়ী 10,000 শেয়ার ছিল, মনে করো 9,000 শেয়ার টাকা দিতে পারলো, তাহলে 9,000 শেয়ারকে আমরা ব্যাংক অ্যাকাউন্টে লিখবো, আর যে 1,000 দিতে পারলো না তাদের টাকাটা আমরা কোথায় লিখবো? অ্যালটমেন্টে লিখবো। এরপরে দেখো ফর কল মানি রিসিভ, এবারে কল মানি ডিউ। দেখো একটা এন্ট্রি মিস্টেক হয়েছে, এইটা 7 নম্বর এন্ট্রি হবে আর এটা হবে 8 নম্বর এন্ট্রি। দেখো কল মানি ডিউর এন্ট্রি কি হবে? দেখো তো, শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, জাস্ট লাইক দেখো অ্যালটমেন্ট ডিউ মানে ডিউ, কিচ্ছু নয়। যার মানি ডিউ করছি তাকে আমরা ডেবিট করব আর ক্যাপিটাল লেগে ক্রেডিট করে দেবো। সেম এন্ট্রি আবার কলের টাকা যখন পাবো বা না পাবো, যেটা পাবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যেটা না পাবো কলস ইন এরিয়ার ডেবিট টু শেয়ার কল অ্যাকাউন্ট। এরপরে দেখো যারা শেয়ারের টাকাটা আমাদের দিতে পারলো না তাদের থেকে শেয়ারগুলো কেড়ে নেব, এটাকে আমরা অ্যাকাউন্টিং টার্মসে বলে থাকি শেয়ার ফরফিচার, শেয়ার বাতিল। শেয়ার যখন বাতিল হয়ে যাচ্ছে, ভালো করে বোঝো, ইউ মাস্ট হ্যাভ টু ফোকাস দ্যাট, এই জায়গাটা ভালো করে ফোকাস করো। যখন শেয়ারের টাকাটা যখন শেয়ারটা ফরফিচার হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে টাকাগুলো আমি নিজের পকেট থেকে বা শেয়ার হোল্ডারদের থেকে নিয়ে ক্যাপিটাল রেখেছিলাম, সেখান থেকে টাকা বের করার পালা। কারণ ওই শেয়ারটাই যখন নেই, তার সাপোর্টিংয়ে কোনো ক্যাপিটাল থাকতে পারে না। শেয়ার যদি শেয়ার হোল্ডারের কাছে থাকে তবেই কিন্তু ক্যাপিটালের টাকাটা থাকবে। এখানে যেহেতু শেয়ারটা আমরা শেয়ার হোল্ডারদের থেকে নিয়ে নিচ্ছি, তাই কিন্তু ক্যাপিটালে তার থাকবে না। সেই জন্য দেখো ক্যাপিটালটা প্রত্যেকবারে যে ডেবিট করেছি, ক্রেডিট করেছিলাম, আমরা রিভার্স করে দিলাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কি জন্য করলাম না, কোথাও ফেল করেছিল, তাই টু কলস ইন এরিয়ার কি করলাম? টু শেয়ার ফরফিচার। এগুলো আমি যখন তোমাদের ফরফিচারের অঙ্ক করাবো তখন অ্যামাউন্ট দিয়ে বুঝিয়ে দেবো। দেখো যে শেয়ারগুলো আমরা ওল্ড শেয়ার হোল্ডারদের থেকে কেড়ে নিলাম, সেগুলো কি আমি কোম্পানিতে সাজিয়ে রাখবো বলে নাকি? সেগুলো আমরা আবার চেষ্টা করবো
ওগুলো অন্য কাউকে ইস্যু করে দেওয়ার, ঠিক আছে? আমরা অন্য কাউকে ওগুলো ইস্যু করে দেবো। সেই ইস্যুর সময় আমাদের এন্ট্রি নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। সব শেষে এই শেয়ার যে তুমি দুবার ইস্যু করলে সেখানে সেখানে হাই চান্স থাকে তুমি কিছু প্রফিট করবে, সেই প্রফিটের টাকাটা শেয়ার ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভ। বাড়িতে তোমরা আজই তোমরা বাড়িতে নিজের সময় মতো একবার এটা স্টাডি করো। আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার মাথা থেকে আর বেরোবে না, এটা ভালো করে পড়বে। দেখো একটা বেসিক অঙ্ক তোমাদের করিয়ে দেবো। আজকে কিন্তু আমার ইন্ট্রো চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন দেওয়ার কথা, তাই আমি বেশি অঙ্ক বা আজকে কিছু করাবো না। আজকে তোমাদের একটা বেসিক অঙ্ক দেবো, সেটা করিয়ে দেবো। দেখো, মেসার্স এক্স লিমিটেড ইস্যু 10,000 ইকুইটি শেয়ার অফ ₹100 ইচ। প্রত্যেকটা শেয়ারের দাম কত? 100 টাকা। কতগুলো শেয়ার ইস্যু করছে? 10 শেয়ার। দেখো আমার এক্সাম্পলের সাথে মিলে যাচ্ছে। দ্য কোম্পানি রিসিভ 12,000 অ্যাপ্লিকেশান, 12,000 অ্যাপ্লিকেশান পেয়ে গেছে। আর আমরা শেয়ার কতগুলো ছাড়তে রাজি? 10 শেয়ার। এটাকে বলে ওভার সাবস্ক্রিপশন, ঠিক আছে? বেশি চলে এসেছে, ওভার হয়ে গেছে। তাহলে ওই 2,000 টাকা আমরা কি করব? রিটার্ন বা রিজেক্ট করে দেব, মানে ফেরত পাঠিয়ে দেবো, ঠিক আছে? দেখো, দ্য মানি অন দ্য শেয়ার পেয়েবল অ্যাজ আন্ডার। অ্যাপ্লিকেশনে রয়েছে 30, অ্যালটমেন্টে 30, ফার্স্ট কল 20, ফাইনাল কল 20। এবারে দেখো, অল দ্য কলস ওয়ার মেড অ্যান্ড মানি ডিউ দেয়ার অন ওয়ার রিসিভড ইন ফুল। পুরোপুরি রিসিভড হয়ে গেছে, মানে এখানে কেউ কোনো ফেল করেনি। দেখো, প্রথমে আমরা কি করব? অ্যাপ্লিকেশনের টাকা কালেক্ট করব। তাই প্রথম জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান বা শেয়ার অ্যাপ্লিকেশান। এখানে টাকা কত হবে? 12,000 ইন্টু প্রত্যেকটার জন্য কত টাকা করেছিল? সম্ভবত 30 টাকা। একবার দেখে নাও, প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের টাকা কত? 30 টাকা। 12,000 অ্যাপ্লিকেশানকে আমরা গ্রহণ করব। অ্যাপ্লিকেশান আমরা গ্রহণ করলাম, দেখো সরি 3,60,000 টাকা অ্যাপ্লিকেশনের জন্য এলো। সবাইকে কি আমরা শেয়ার দিতে পারছি? বলো, সবাইকে শেয়ার দিতে কি করে পারবো? আমাদের হাতে মাত্র 10,000 শেয়ার আছে, কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে 12,000। তাহলে আমাদের 2,000 শেয়ারকে সেজন্য রিফান্ড করতে বলা হয়েছে। রিফান্ডের এন্ট্রি কি? না, অ্যাপ্লিকেশনের টাকা পেলে যে এন্ট্রি হয়, রিফান্ডের ঠিক তার উল্টো এন্ট্রি। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ব্যাংক, এখানে এন্ট্রি হবে, অ্যামাউন্ট হবে 2,000 শেয়ার রিটার্ন করছি, তাহলে 2,000 ইন্টু 30। তাহলে বাদ বাকি 10 শেয়ারের যাদের আমরা শেয়ার দিতে পারলাম তাদের টাকাটা আমরা কি করব? ক্যাপিটালে ট্রান্সফার করব। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। 10,000 শেয়ার ইন্টু 30। এখানে দেখো আলাদা করে কিছু নেই। অ্যাপ্লিকেশনে কিন্তু এই তিনটে এন্ট্রি হয়ে অ্যাপ্লিকেশন কিন্তু শেষ। নেক্সট এন্ট্রি আমি কি বলেছি? অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট থেকে কিন্তু আগে ডিউ হয়। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কতগুলো শেয়ার নিয়ে কাজ করব? যতগুলো শেয়ার দিতে পেরেছি 10 শেয়ার ইন্টু প্রত্যেকটা শেয়ারের জন্য অ্যালটমেন্টের টাকাটা 30 ছিল, তাহলে 3 লাখ 3 লাখ। কেউ ফেল করেনি, সবাই ভালোভাবে টাকা দিয়ে চলে গেছে। তাহলে পরবর্তী এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, একই 10,000 ইন্টু 30, 3 লাখ। পরবর্তী ইনস্টলমেন্টের নাম ছিল কল, কলে ছিল 20 টাকা। শেয়ার কল টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার কল টু শেয়ার, দেখো এখানে দুটো কল ছিল, দেখো দুটো কল ছিল, একটা ফার্স্ট কল একটা ফাইনাল কল। তাহলে প্রথমে যেটা আমাদের আছে শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, দেখো শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল হবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে বা টাইপিং মিস্টেক রয়েছে, এই জায়গাটা শেয়ার ক্যাপিটাল করে দেবে তোমরা, আমি করে দিলাম, দেখে নিও তোমরা। ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটাও কিন্তু 10,000 ইন্টু 20, 2 লাখ। এরপরে এখানে আমরা টাকা পেয়ে যাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল, এরপরে ফাইনাল কল। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এটা ডিউ করা হলো। পরবর্তীতে একই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল, এটা রিসিভ করা হলো। তাহলে দেখো আমরা কি করলাম? আমরা কিন্তু আজকে ইন্ট্রোডাকশন ক্লাসটা শেষ করলাম। দেখো তোমরা আমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করতে থেকো। দেখো যেমনটা তোমাদের বলেছি, যদি কোথাও ক্লাস না নিয়ে থাকো ইমিডিয়েট বেসিসে আমাদের কাছ থেকে ক্লাসটা নিয়ে নিতে পারো। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, যেহেতু এখানে টাইমের ইস্যুস নেই। অনলাইন অফলাইন
ব্লেন্ডেড সব রকমের মোড রয়েছে। তাই তোমরা তাড়াতাড়ি চলে এসো, ক্লাসগুলো নাও, আমাদের সাথে কন্ট্যাক্ট করো, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করলে ভুললে হবে না, কারণ এখনও 5th সেমিস্টার তোমাদের যা শুরু হয়েছে, পরবর্তীতে 6th সেমিস্টার আসবে, শুধু সেখানেই শেষ হবে না, তারপরেও তোমাদের সাথে আমি থাকবো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে